Fear begins where logic ends. Are you ready? ঢাকা শহর আজ প্রায় ফাঁকা। রাজপথে সেই চিরচেনা জটলা নেই, নেই গাড়ির হর্ন। সবাই নাড়ির টানে বাড়ি ফিরছে, কিন্তু আমার মনে বারবার ভেসে উঠছে গত বছরের সেই রাতের কথা। যারা আজ রাতে সদরঘাট থেকে বরিশাল বা ভোলার লঞ্চে উঠছেন, তারা দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একা লঞ্চের ডেকে হাঁটার আগে দুবার ভাববেন। মেঘনার পানি দেখতে যতটা শান্ত, এর গভীরতা তার চেয়েও বেশি অন্ধকার। গত কোরবানির ঈদের আগের রাত, সদরঘাটে তিল ধারণের জায়গা নেই। মানুষের ঘাম, পচা ফলের গন্ধ আর লঞ্চের পোড়া মবিলের ধোঁয়ায় বাতাস ভারী হয়ে আছে। অফিস থেকে দেরি করে বের হয়, কোনো বড় লঞ্চের টিকিট পাইনি। দাঁড়িয়ে যখন ভাবছি ঢাকাতেই ঈদ কাটাবো, ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে একটা রোগা লম্বা হাত আমার কাঁধ স্পর্শ করল। পেছনে তাকিয়ে দেখি এক বৃদ্ধ, গায়ের রং অস্বাভাবিক ফ্যাকাশে, পরনে একটা ময়লা সাদা পাঞ্জাবি। লোকটা খুব অদ্ভুতভাবে হাসল। তার দাঁতগুলো যেন মানুষের নয়, মাছের হাড়ের মতো সরু। সে ফিসফিস করে বলল, বরিশাল যাবেন ভাই? একটা সিঙ্গেল কেবিন খালি আছে, একদম সস্তায় দিব। আমি তখন ক্লান্তিতে মরে যাচ্ছি, ভিড়ের কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম। সে আমাকে একটা মাঝারি সাইজের পুরনো আমলের লঞ্চে নিয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো, পুরো সদরঘাটে যখন হাহাকার, তখন এই লঞ্চের ডেকে খুব একটা ভিড় ছিল না। আমি তাড়াহুড়ো করে 3 তলার কোণার সেই সিঙ্গেল কেবিনে ঢুকলাম। কেবিন নাম্বারটা ছিল 307। কেবিনে ঢোকার পর থেকেই আমার কেন যেন অস্বস্তি হচ্ছিল। কেবিনটা অস্বাভাবিক ঠান্ডা, আর একটা ভ্যাপসা সোদাল গন্ধ, যেন অনেক দিন ধরে কেউ এখানে মরে পড়েছিল। লঞ্চ ছাড়ার সময় যখন সাইরেন বাজল, তখন রাত প্রায় 9টা। লঞ্চটা যখন বুড়িগঙ্গা ছেড়ে মেঘনা নদীতে পড়ল, তখন চারপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার আর উত্তাল ঢেউয়ের শব্দ। আমি বিছানায় গা এলিয়ে দিলাম, কিন্তু ঘুমানোর উপায় নেই। কেবিনের দেওয়ালগুলো কেমন যেন ভেজা ভেজা। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে নখ দিয়ে দেওয়ালে আঁচড় কাটছে। আমি ভাবলাম হয়তো ইঞ্জিনের শব্দ, কিন্তু হঠাৎ খেয়াল করলাম আয়নায় আমার নিজের প্রতিবিম্বটা কেমন যেন অস্পষ্ট হয়ে আসছে, যেন আয়নার ওপাশে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। রাত তখন 1টা কি 1:30। বাইরে প্রচণ্ড বাতাস। হঠাৎ আমার কেবিনের দরজায় খুব হালকা করে 3টে টোকা পড়ল, ঠক ঠক ঠক। আমি ভাবলাম হয়তো কোনো হকার বা লঞ্চের স্টাফ চা নিয়ে এসছে, কিন্তু দরজা খুলে দেখি করিডর একদম ফাঁকা। আবছা হলুদ আলোটা দুলছে। ভাবলাম মনের ভুল, কিন্তু ঠিক 5 মিনিট পর আবার সেই টোকা, এবার একটু জোরে, সাথে একটা অস্ফুট ফিসফিসানি, ভাই একটু বাইরে আসেন, একটা জিনিস দেখবেন। কণ্ঠটা চেনা চেনা লাগলো না, কিন্তু অদ্ভুত এক টান ছিল সেই গলায়। মনে হচ্ছিল কেউ খুব বিপদে পড়ে আমাকে ডাকছে। আমি যেন সম্মোহিত হয়ে দরজার ছিটকিনি খুললাম। করিডোরের বাতাসে নোনা পানির গন্ধ আরও তীব্র হয়ে উঠল। আমি দরজা খুলে করিডোরে বেরোলাম। ডানে বামে কেউ নেই। একটু সামনে গিয়ে 3 তলার পেছনের খোলা ডেকে তাকালাম। কুয়াশার চাদরে ঢাকা নদী। হঠাৎ দেখলাম রেলিংয়ের পাশে সাদা পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে। সে নদীর দিকে মুখ করে নিচু হয়ে কিছু একটা দেখছে। আমি ভাবলাম হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই কিছু হয়েছে? লোকটা পেছনে ফিরল না, শুধু হাত দিয়ে নিচের অন্ধকার পানির দিকে ইশারা করল। কুয়াশার ভেতরেও দেখলাম পানির ওপর কি যেন একটা ভাসছে। মনে হলো একটা বড় তেলের ড্রাম, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই আমার রক্ত হিম হয়ে গেল। ওটা ড্রাম নয়, ওটা একটা মানুষের লাশ, ভীষণ ফুলে গেছে, আর তার উপর একটা ছোট বাচ্চা বসে আছে। বাচ্চাটা কাঁদছে না, শুধু আমার দিকে তাকিয়ে বিকটভাবে হাসছে। তার ঠোঁটগুলো চেরা, আর সেখান দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে। আমি চট করে লোকটার দিকে তাকালাম। এবার লোকটা আমার দিকে ফিরল। বিশ্বাস করুন, সেই লোকটার কোনো মুখ ছিল না। মুখটা যেন কেউ মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছে।
সে তার সেই সেলাই করা মুখ দিয়ে আবার সেই অমানুষিক শব্দে বলল, নিচে নামবেন ভাই, ঠান্ডা জল, বড় আরাম। আমি চিৎকার দিতে গিয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। পিছু হটতে গিয়ে কার সাথে যেন ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি লঞ্চের একজন বয়স্ক স্টাফ। লোকটা শক্ত করে আমার হাত ধরে টান দিয়ে ভেতরে নিয়ে এলো। তার হাত কাঁপছিল ভয়ে। নিজের কেবিনের সামনে এনে স্টাফটা হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আপনি এই কেবিনে কি করেন? এটা তো তালা মারা থাকার কথা। আমি কেঁপে কেঁপে বললাম, আমি তো এই কেবিন বুক করেছি, এক বৃদ্ধ আমাকে টিকিট দিয়েছে। স্টাফটার কপালে ঘাম মুছে বলল, সর্বনাশ হয়েছে। 5 বছর আগে এই 307 নম্বর কেবিনের এক যাত্রী ঠিক ঈদের আগের রাতে তার ছোট ছেলে নিয়ে এই ডেক থেকে পড়ে মারা গেছিল। সেই থেকে প্রতি বছর ঈদের আগে সে তার সঙ্গী খোঁজে। এই লঞ্চে এই কেবিন কেউ ভাড়া দেয় না। আপনি কার থেকে টিকিট কাটছেন? আমি পকেট থেকে টিকিটটা বের করে দেখালাম। স্টাফটার চোখ কপালে উঠল। টিকিটের তারিখটা আজকের নয়, সেটা ছিল 2019 সালের। অথচ আমি নিশ্চিত ঢাকা থেকে আমি আজকের টিকিটই দেখেছিলাম। টিকিটের উপর লেগেছিল পুরনো পচা রক্ত। বাকি রাতটা আমি ডেকের মানুষের ভিড়ে বসে কাটিয়েছি। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারিনি। লঞ্চের অন্ধকার কোণ থেকে মনে হচ্ছিল কেউ আমাকে সারাক্ষণ লক্ষ্য করছে। মাঝরাতে একবার তন্দ্রার মতো এসেছিল। দেখলাম আমার পায়ের কাছে সেই বাচ্চাটা দাঁড়িয়ে। তার ভেজা ছোট হাত দিয়ে আমার পা স্পর্শ করতে যাচ্ছে। আমি আর্তনাদ করে উঠে বসলাম। দেখি কেউ নেই, শুধু ডেকটা ওখানে ভেজা। লঞ্চ যখন ভোরে ঘাটে ভিড়ল, তখন আমি প্রথম নামার জন্য দৌড় দিলাম। নামার সময় সেই স্টাফটার দেখা হলো। সে আমার কানে একটা কথা বলল, যা শুনে আজও আমার রাতে ঘুম আসে না। সে বলল, ভাই, আপনার ভাগ্য ভালো যে আপনি ওনার লগে নিচে নামেননি। তবে একটা কথা মনে রাখেন, ওনার হাতের ছাপ যদি একবার আপনার শরীরে লাগে, উনি আপনাকে ছাড়বে না। আমি দ্রুত বাসায় গিয়ে গোসল করতে গেলাম। আয়নায় নিজের পিঠ দেখে আমার চিৎকার বেরিয়ে এলো। আমার গেঞ্জির পেছনের দিকে একটা কাদার ছাপ স্পষ্ট, একটা হাতের পাঞ্জা, কিন্তু আঙুলগুলো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি লম্বা আর হাড়ের মতো সরু। সারা শরীরে প্রচণ্ড জ্বর চলে এলো। মা ভাবলেন লঞ্চে ঠান্ডা লেগেছে, কিন্তু আমি জানি ওটা কি ছিল। আপনারা যারা আজ রাতে লঞ্চে যাচ্ছেন, তারা সাবধানে থাকবেন। লঞ্চের ডেকে একা কারো ডাক শুনলে কখনো সাড়া দেবেন না। বিশেষ করে যদি দেখেন কেউ নদীর ওপর কিছু একটা দেখার জন্য আপনাকে ডাকছে। মেঘনার পানি দেখতে যতটা শান্ত, এর গভীরতা তার চেয়েও বেশি অন্ধকার। ঈদ মোবারক। সবাই সাবধানে বাড়ি ফিরুন।